সন্ধ্যার ছায়া পড়েছিল শহরের ওপরে। বালিগঞ্জের পুরনো বাড়িটার ছাদ ঘরে আমরা তিনজন, আমি, কিশোরী আর তারানাথ বসেছিলাম। বাইরে হাওয়ার শব্দ, আর জানালার ফাঁক দিয়ে আলো ঢুকছে, এক অদ্ভুত আলো। তারানাথ সেদিন বেশ গম্ভীর ছিলেন। কিশোরী হঠাৎ বলে উঠল, তারানাথ, আপনি তো অনেক ভয়ঙ্কর ঘটনা দেখেছেন, কিন্তু এমন কিছু আছে যেটার কথা ভাবলেই এখনো আপনার গায়ে কাঁটা দেয়? তারানাথ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, আছে কিশোরী, একবার এমন কিছু হয়েছিল যেখানে আমি চাইলেও কাউকে বাঁচাতে পারিনি। আমরা অবাক হয়ে তাকিয়ে রইলাম। তারানাথ চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, সেই জায়গার নাম প্রেতঝাড়। কোথাও পাওয়া যাবে না তা মানচিত্রে, কিন্তু ওখানে আজও লোক যায়, কিন্তু আর ফেরে না। আমি আর কিশোরী একই সাথে বলে উঠলাম, কেন, কি হয়েছিল সেখানে? তারানাথ একটু এগিয়ে বসে শুরু করলেন তার গল্প। 1970 সালের শেষের দিক। আমি তখন দক্ষিণ 24 পরগনায় এক গায়ের কাজে ছিলাম। হঠাৎ এক বৃদ্ধ লোক আমাকে বলে, আপনার মতো লোকেদের প্রেতঝাড়ে যাওয়া উচিত। বহু বছর আগেকার কিছু আত্মা বন্দী হয়ে আছে ওখানে। আমি কৌতূহলী হয়ে পড়ি। প্রেতঝাড়, এই নামে তো কোনো জায়গা আছে কখনো শুনিনি। আমি পরদিন রওনা হলাম। হাওড়া থেকে ছোট একটা লোকাল ট্রেনে উঠে প্রথমে পৌঁছালাম ঘোড়ামারা স্টেশন। তারপর মাইলখানেক হেঁটে পৌঁছালাম সেই গায়ের পাশে। তখনও বুঝিনি ওটা আসলে একটা জগৎ। প্রেতঝাড় গ্রামটা ছিল খুবই ছোট, 25টা বাড়ি হবে, কিন্তু সবকিছুই কেমন অদ্ভুত। লোকজন খুব কম কথা বলে। বাড়িগুলো খুপড়ি ঘরের মতো, যেন একটা ছায়া তাদের উপর পড়ে আছে। গ্রামের বাইরে একটা পুরনো পোড়া বাড়ি, লাল ইটের গাঁথনি, ছাদের অর্ধেক নেই, দেয়াল কালো হয়ে গেছে আগুনে পোড়া দাগে। আমি থাকার ব্যবস্থা করেছিলাম এক স্কুল শিক্ষকের বাড়িতে, নাম রঘুনাথ বাবু। উনি একাই থাকতেন। উনি বলেছিলেন, আপনি রাত নামার পর বাড়ির বাইরে যাবেন না ঠাকুর মশাই, আর যদি কোনো নারীকে সাদা শাড়ি পরে দেখেন, ডাকলেও যাবেন না, ওটা মানুষ নয়। আমি চুপচাপ মাথা নাড়ালাম। ভেবেছিলাম গ্রাম্য ভয়, বাড়িয়ে বলা কল্পনা। সেই রাতটা আমার জীবনের সবচেয়ে অস্বস্তিকর রাতগুলোর একটি। ঘুম ভেঙে গেছে, কিন্তু শরীরটা যেন জমে গেছে। আর জানালার ওপাশে একটা ছায়া দাঁড়িয়ে, সে মুখ ফিরিয়ে একদম ঠায় দাঁড়িয়েছিল। আমি হালকা শব্দ করতেই দেখি সে ধীরে ধীরে জানলার কাছে হাত রাখল। কাজটা ছিল ধুলি মলিন, কিন্তু তার আঙুলগুলো আলাদা হয়ে স্পষ্ট দেখা যাচ্ছিল। অস্বাভাবিক লম্বা, যেন মানুষের নয়। আমি চোখ বন্ধ করে ফেললাম, কপালে ঠান্ডা ঘাম। চেষ্টা করলাম কিছু মনে করার, কোনো মন্ত্র, কোনো তাবিজ, কিন্তু মগজ যেন সাদা হয়ে গেছে। কিছুক্ষণ পর চোখ খুলে দেখি কিছুই নেই, জানালার পাশে শূন্যতা। আমি সেই রাতটায় আর ঘুমোতে পারিনি। পরদিন সকালে আমি গিয়েছিলাম সেই পুরো বাড়িটার কাছে। এবার একটু ভেতরেও ঢুকে গেলাম। ভেতরে যাওয়ার পর গন্ধটা আরো প্রকট। পোড়া মাংস, জ্বলন্ত চুল আর পচা শ্যাওলা মাটির এক অদ্ভুত মিশ্র গন্ধ।
ঘরের মেঝের উপর একটা চক্র আঁকা, চুন ছাই আর কি যেন একটা কালো পদার্থ দিয়ে, যেন কোনো তান্ত্রিক রক্ষা কবচ। হঠাৎ মেঝেতে নজর পড়ল একটা ছোট গর্ত। মনে হলো কেউ যেন কিছু পুঁতে রেখেছিল আর তুলে নিয়েছে। আমার শরীরটা তখন কাঁপছিল। মনে হলো এই জায়গাটা শূন্য নয়, এখানে কিছু আছে। সন্ধ্যায় রঘুনাথ বাবুকে বললাম, ওই পোড়ো ঘরের ইতিহাসটা একটু খুলে বলবেন। উনি ধীরে ধীরে বললেন, আগে ঠাকুরমশাই ও বাড়িটার নাম ছিল গাংচিল ভিলা। একসময় একজন জমিদার ওর মেয়ে নিয়ে ওখানে থাকত। মেয়েটার নাম ছিল উমা, খুব সুন্দরী, খুব শান্ত। কিন্তু একদিন হঠাৎ করেই বদলে গেল। কারো সঙ্গে কথা বলতো না, খালি একা বসে থাকত। মাঝে মাঝে মাটি ঘেটে মন্ত্র পড়ত, ছাদে দাঁড়িয়ে থাকতো রাতভর। লোকেরা বলতো ওর উপর কিছু চেপে বসেছে। আমি জিজ্ঞেস করলাম, তারপর? উনি বললেন, এক রাতে হঠাৎ বাড়িটায় আগুন লাগে। ভেতর থেকে চিৎকার শোনা গেল, কিন্তু কেউ যেতে সাহস করেনি। সকালে গিয়ে দেখে উমার দেহ পুড়ে ছাই, আর তার চোখ খোলা ছিল, জ্বলন্ত, যেন এখনো কিছু দেখছে। তারপর থেকে লোকেরা বলতো ও হাকিনী হয়ে উঠেছে। আমি তখনই বুঝতে পারলাম বিষয়টা সাধারণ ভূত নয়। হাকিনী শব্দটা ভারতীয় তান্ত্রিক শাস্ত্রে ভয়ঙ্করভাবে উপস্থিত। হাকিনী মানে এমন এক আত্মা যা মৃত্যুর পর শান্তি পায়নি আর ক্রোধ ও অভিশাপে পূর্ণ হয়ে গেছে। এরা রাতের অন্ধকারে বাইরে বের হয়, মানুষের স্মৃতি মুছে দেয়, প্রাণশক্তি শুষে নেয়। কিন্তু একটা প্রশ্ন থেকেই গেল, কেন ও ফিরে আসে, কিসের টানে? আমি সিদ্ধান্ত নিলাম আর এক রাত ওখানে থাকব, কিন্তু এবার তৈরি হয়ে। রাতে মাটিতে আমি একটা ছোট ঘের তৈরি করলাম, চুন, হলুদ আর গন্ধরাজ কাঠি দিয়ে। কিছু সহজ রক্ষা কবচ আঁকলাম। পাশে রাখলাম তামার তাবিজ আর এক পুরনো বীজ মন্ত্র। রাত তখন 1টা হবে। জানলার কাছে আবার টোকা পড়ল। কোনো শব্দ নেই বাইরে, কেবল সেই টোকা। আমি এবার জানলার পাশে দাঁড়িয়ে বললাম, তুমি কে? কি চাও? কোনো উত্তর নেই। তারপর ধীরে ধীরে কাচের বাইরে ভেসে উঠল একটা মুখ। মেয়েটা সাদা শাড়ি, খোলা চুল, কালো চোখ, কিন্তু কোনো মুখভঙ্গি নেই, না ভয় না রাগ, শুধু শূন্যতা। আমার মনে হচ্ছিল সে কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। ঠিক তখনই জানলার কাছে একটা ফাটল দেখা গেল। ছাদ থেকে চুলের কোছা ঝুলে পড়ে। ঘরের বাতাস এক লহমায় জমে বড়। আমি তখনই মন্ত্র জপতে শুরু করে দিলাম, অগ্নিশুদ্ধি নম, অগ্নিশুদ্ধি নম, ওম অগ্নিশুদ্ধায় নম। হঠাৎ মেয়েটা দূরে সরে গেল আর ছায়াটা মিলিয়ে গেল। পরদিন সকালে উঠেই বুঝলাম কিছু একটা হয়েছে। রঘুনাথ বাবুর ঘর থেকে কোনো শব্দ নেই। দরজা ধাক্কা দিয়ে ভেঙে দেখি উনি বিছানায় পড়ে আছেন, চোখ খোলা, মুখ হাঁ, কিন্তু শরীরে এক ফোঁটা রক্ত নেই। আমি জানতাম হাকিনী রেগে গেছে আর এখন আমাকে কিছু দেখাতে চায়। রঘুনাথ বাবুর মৃত্যুর পর আমি আর দেরি করিনি। তার মৃতদেহ দেখে বোঝা যাচ্ছিল
তিনি কোনো রোগে মারা যাননি। তার চোখে ছিল ভয়, ঠোঁটে হালকা আঁচড়, আর গলার কাছটায় হালকা কালশিটে দাগ। আমি জানতাম হাকিনি এখন খেলায় নেমেছে। আমাকে তার গল্প বুঝতে হবে, কারণ ভূত যতই ভয়ঙ্কর হোক, তার অভিশাপের পেছনে থাকে একটা অতীত। সকালেই বেরিয়ে পড়ি। পাশের গ্রামে এক বৃদ্ধ সাধু থাকেন, নাম বিরাজনন্দ। উনি তান্ত্রিক নয়, কিন্তু গ্রাম্য রহস্য আর ইতিহাস জানেন। ওনার কাছে যেতেই বললেন, প্রেত ছেড়ে গেছো তুমি? আমি মাথা নাড়ালাম। উনি চোখ বন্ধ করে একটু জপ করলেন, তারপর বললেন, তুমি যাকে দেখেছ সে উমা নয়, সে হাকিনি। কিন্তু তার অভিশাপ কেবল মৃত্যুর নয়, চিৎকারের। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে? তিনি বললেন, উমার উপর একবার এক তান্ত্রিক কাজ হয়েছিল। লোকটা ছিল গণপতি গোসাই, ভয়ানক কালো সাধনা করত, মেয়েটিকে পছন্দ করত। উমা বিয়ে করতে না চাইলে ওকে মেরে ফেললো আগুনে পুড়িয়ে। বলেছিল, আমার না হলে কারো নয়। আগুনে পুড়েও মেয়েটা মরেনি ঠিক মতো, তার আত্মা আটকে পড়ে আগুনের ভেতর। এখন সে চায় তার কথা কেউ শুনুক, কিন্তু আমি থেমে বললাম, কিন্তু কি? কিন্তু তার জিভ পুড়ে গেছে, সে কিছু বলতে পারে না। আমি এবার ঠিক করলাম সেই পোড়ো বাড়িতে যাব আবার, এবার ভয় পেয়ে নয়, উত্তর খুঁজতে। রাতে একা গিয়ে পৌঁছালাম গাংচির ভিলার ধ্বংসাবশেষে। চাঁদের আলোয় সব ঝাপসা লাগছিল, গলা শুকনো, কপাল ঘেমে, তবু পা থামালাম না। ঘরে ঢুকেই আবার সেই গন্ধ, পোড়া চুল, পচা রক্ত আর এক ধরনের মাটি ভেজা গন্ধ। আমি মাঝখানের চক্রের মধ্যে গিয়ে বসলাম, তামার তাবিজ খুলে সামনে রাখলাম, সঙ্গে বীজ মন্ত্র শুরু করলাম। ওম কালী কালিকা গোলো প্রেত মোচিনী স্বাহা, ওম কালী কালিকা গোলো প্রেত মোচিনী স্বাহা। হঠাৎ বাতাস থেমে গেল, চারপাশ নিঃশব্দ। তারপর আমার সামনে একটা ছায়া নামলো। সে ধীরে ধীরে সামনে এলো, মাথা নিচু, চুল খোলা, সাদা পোড়া শাড়ি। তার চেহারাটা স্পষ্ট, মুখটা অর্ধেক পোড়া, চোখ দুটো লালচে, ঠোঁট নেই, জিভের জায়গায় পুড়ে যাওয়া মাংস। আমি একটু ভয় পেয়ে গেছিলাম, কিন্তু নড়িনি। শুধু বললাম, তুমি কি চাও? সে কিছু বলল না, শুধু হাত তুলে মাটিতে একটা ছবি আঁকলো, এক পুড়ে যাওয়া মুখ, আর পাশে একটা নাম, গণপতি। তারপর সে আমার দিকে তাকালো। সেই চোখে ভয় ছিল না, কষ্ট ছিল। সে আমার দিকে একবার এগিয়ে এলো, তারপর হঠাৎ ছায়ায় মিশে গেল। ঘর আবার অন্ধকার, শুধু বাতাসে একটা কান্নার শব্দ, কেমন অস্ফুট নিঃশব্দ আর্তনাদ। হাঁটতে হাঁটতে বেরিয়ে এলাম গ্রাম থেকে। ভোরের আলো উঠছিল, আর মনে হচ্ছিল হাকিনির কাহিনী শেষ হয়নি। রঘুনাথ বাবুর মৃত্যুর বদলা সে নেয়নি। গণপতি গোসাই মরেছে বহু বছর আগে, কিন্তু মেয়েটি এখনো বন্দী, হয়তো নিজের শরীরের জ্বালায়, নয়তো জিহ্বাহীন বাকশক্তির অভিশাপে। তারানাথ থেমে গেলেন। ঘর তখন নীরব।
আমি আর কিশোরী দুজনেই কেমন যেন থমকে গেছি। আমি আস্তে করে বললাম, আপনি কি ওকে শেষবার দেখেছেন? তারানাথবাবু মাথা নাড়লেন। না বিভূতি, এখনো মাঝে মাঝে রাতে আমি ঘুম ভেঙে দেখি জানালার পাশে সাদা ছায়া দাঁড়িয়ে আছে, মুখ নিচু, কিছু বলছে না, কিন্তু আমি জানি সে এখনো কথা বলতে চায়। সব ভূত দেখা যায় না, সব ভূত ভয়ও দেখায় না। কিছু ভূতের ভিতরে থাকে অভিশাপ, আর কিছু ভূতের ভেতরে কেবল অভিমান। আপনারা শুনলেন থ্রিলার জাংশনের তারানাথ তান্ত্রিকের ভয়াল অভিজ্ঞতা, প্রেত ঝাড়ের হাকিনি। গল্প ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আর থ্রিলার জাংশনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও ভয় আর একটা অন্ধকার গল্প খুব শিগগির আসছে।